হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক। বার্সেলোনা এই মুহূর্তে লা লিগার সেকেন্ডে অবস্থান করতেছে। সেকেন্ড পজিশনটাতে আছে 28 পয়েন্টস নিয়ে। আর টেবিল টপার অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ, বা তারা টেবিল টপে আছে 31 পয়েন্টস নিয়ে। তো এখানে তিনটা পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স আমরা দেখতে পারতেছি। ইতিমধ্যেই সবগুলা টিম 12টা করে ম্যাচ খেলে ফেলছে। বার্সার 13 নম্বর ম্যাচটা আসতেছে, অ্যাথলেটিক বিলবাওয়ের এগেনস্টে 13 নম্বর ম্যাচটা খেলবে 22 তারিখে। তো এই ম্যাচটাতে আমরা হয়তো রাফিনহাকে দেখতে পারি। রাফিনহা এবং পেদ্রি তারা রিটার্নিংয়ের যে একটা পর্যায় কিংবা প্রসেস সেইটার মধ্যেই আছে। এবং আমাদের কাছে একদম ফাইনাল কিংবা লেটেস্ট নিউজটা হইতেছে রাফিনহা আগামী ম্যাচটাতে হয়তো তাকে দেখা যেতে পারে, কিন্তু পেদ্রিকে আগামী ম্যাচটাতে দেখা না যাওয়ার সম্ভাবনাটা বেশি পরিমাণে আছে। সেক্ষেত্রে চেলসির এগেইনস্টে যেই ম্যাচটা আছে অর্থাৎ পরের ম্যাচটা অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে লা লিগার ম্যাচ খেলতে হবে 13 নম্বর ম্যাচ এই সিজনের। আর চেলসির এগেইনস্টে ম্যাচটা হবে November 25, যেটা বার্সার হতে যাইতেছে 4 নম্বর ম্যাচ এই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। ইতিমধ্যে তিনটা ম্যাচ খেলে ফেলছে এবং ওইটা হতে যাইতেছে 4 নম্বর ম্যাচ। তো ওই ম্যাচটাতে আমরা পেদ্রিকে পাওয়া যাওয়ার সম্ভাবনা দেখতেছি। Pedri has recently been absent due to a muscular problem, and the Spaniard will again miss out of this weekend, but he could potentially return against Chelsea in the Champions League. তো চেলসির এগেনস্টে ফেরার যে একটা সম্ভাবনা সেটা দেখা হইতেছে। তো পেদ্রিকে নিয়ে এটাই হইতেছে আমাদের লেটেস্ট নিউজ। সে কখন ব্যাক করবে কিংবা তারা কিভাবে এখানে আমরা দেখতেছি যে পেদ্রি এবং আহ, রাফিনহা এই দুইটা প্লেয়ার বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট তারা দলের সাথে অ্যাড হওয়ার জন্য, বা তাদের এডিশনটা খুবই ইম্পর্টেন্ট। ইনক্লুশন বলা যাবে, ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে রাফিনহাকে নিয়ে মোটামুটি শক্তভাবে কিছু বলা গেলেও পেদ্রিকে নিয়ে কোনো কিছু বলা এখন অবধি সম্ভব হইতেছে না আগামী ম্যাচটাকে সামনে রেখে যদি আমরা কথা বলি। তো সেক্ষেত্রে চেলসির এগেনস্টে একটা সম্ভাবনা আমরা দেখতে পারতেছি। তো মাসল ইনজুরিটা মানে অনেক সময় দেখা যায় যে পেইন মানে চলে গিয়েও চলে যাইতেছে না, আছে আছে নাই নাই এইরকম একটা অবস্থা। তবে পেইনটা আসলে মানে খুবই পীড়াদায়ক এইটা প্লেয়ারদের, মানে প্লেয়াররা এটা খুব ভালোভাবেই অনুভব করতে পারে। মাসলে যখন প্রবলেম দেখা দেয় তখন প্লেয়ার রীতিমতো অনেক আহ, সমস্যার সম্মুখীন হয়। সে ঠিকঠাক মতো মাঠের মধ্যে স্ট্যান্ড করতে পারে না, রান করতে পারে না। এই প্রবলেমগুলা আমরা খুব ভালোভাবেই খেয়াল করি। আর মাস মাস্কিউলার যে প্রবলেম আছে সেইটা শুনতে হয়তো খুবই সাধারণ মনে হইতে পারে যে আরে এইটা তো কোনো মানে সার্জারি করার মতো কোনো কিছু না কিংবা অপারেশন লাগবে এরকম কিছু না। কিন্তু পেইনটা কিন্তু লুকোয়িত অবস্থায় থাকে। ওই পেইনটা যখন প্লেয়ার রান করতেছে, মুভ করতেছে, তখন দেখা যায় যে এই পেইনটা খুবই ভালোভাবে অনুভব করতেছে। তো এই পেইনে পাইছে এখন পেদ্রিকে। আমরা আশা করতেছি যে চেলসির এগেনস্টে হয়তো তাকে স্কোয়াডে দেখতে পারি। রাফিনহাকে আমরা ইতিমধ্যেই দেখতেছি যে গ্রুপ ট্রেনিং করতেছে। স্কোয়াডের সাথে ব্যাক হওয়াটা অবশ্যই মানে ভালো বিষয়। তবে আগামী ম্যাচটাতে তাকে আমরা অফিসিয়াল মিনিটে মাঠের মধ্যে পাবো কিনা, দেখবো কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বার্সা ইতিমধ্যে আমরা দেখতেছি যে কয়েকটা ম্যাচে পয়েন্ট লুজ করার কারণে অনেকটাই পিছিয়ে পড়ছে। বিশেষ করে সেভিয়ার এগেনস্ট এই ম্যাচটা, তার আগে একটা ম্যাচে আমরা দেখছি যে বার্সা ড্র করছিল। ওইটা কার এগেনস্টে ছিল আহ, এই মুহূর্তে মনে আসতেছে না। তবে এখানে বার্সা কিন্তু ড্র করছে একটা ম্যাচ লা লিগাতে, আমরা দেখছি ওই ড্রয়ের কারণে 2টা পয়েন্ট বার্সা লুজ করছে। আর সেভিয়ার এগেনস্টে লুজ করছে, রিয়ালের এগেনস্টে লুজ করছে।
এই দুইটা ম্যাচে পুরোই 6টা পয়েন্ট ড্রপ হয়েছে, আর একটা ড্র হওয়ার কারণে 2 পয়েন্ট, টোটাল 8টা পয়েন্ট 12 ম্যাচে বার্সা ড্রপ করছে, যার কারণে আমরা দেখতেছি যে রিয়ালের সাথে মোটামুটি একটা ডিফারেন্স মানে ছিল আগে, প্রায় 5 পয়েন্টের ডিফারেন্স ছিল। লাস্ট ম্যাচটা রিয়াল ওইখানে ড্র করছে, যার কারণে 2টা পয়েন্ট আর ড্রপ করছে। এই জন্য আমরা দেখতেছি যে বার্সা পূর্ণ পয়েন্ট পাওয়ার পরেও স্টিল 3টা পয়েন্টের ব্যবধান রয়ে গেছে। যদি রিয়াল লুজ করতো তাহলে 3টা পয়েন্টই ড্রপ করতো, সেক্ষেত্রে 30 পয়েন্টস স্টিল থাকতো, তখন 2টা পয়েন্টের একটা ডিফারেন্স আমরা দেখতাম। কিন্তু এখন আমরা দেখতেছি যে তারা ড্র করার কারণে একটা পাইছে, আর বার্সা ওইদিকে উইন করছে, এই জন্য 3টা পাইছে, তবুও 3 পয়েন্টের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে। এটা কমাতে হবে। বার্সা যদি সেভিয়ার এগেনস্টে লুজ না করতো আর ওই ম্যাচটা যদি ড্র না হইতো, তাহলে ওইখান থেকে 5টা পয়েন্ট চলে চলে আসতো। অথবা একটা একটা ম্যাচ যদি উইন করতো, সেক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট পাইতাম। এখন যে ডিফারেন্সটা দেখতেছি, এই মুহূর্তে ওই ডিফারেন্সটা নাও থাকতে পারতো, কিন্তু 8টা পয়েন্ট ড্রপ করা 12টা ম্যাচে, এটা হিউজ, বার্সার জন্য হিউজ। বার্সার চিন্তাভাবনা হইতেছে টাইটল কেন্দ্রিক, আর টাইটল তো এমনি এমনি আসবে না, পয়েন্টসগুলা তো পকেট করতে হবে, ওইগুলাকে পাশে রেখে টাইটলের চিন্তা করা তো কোনোভাবেই লজিক্যাল না। আর রিয়াল যেভাবে আগাইতেছে, আমরা দেখতেছি যে স্টিল তারা ডমিনেট করতেছে। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে পুরো 3টা পয়েন্ট ড্রপ করছিল, ড্রপ করার পরেও আমরা দেখতেছি যে স্টিল তারা ডমিনেট করতেছে, কারণ পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স আছে, এটা বলতে কোনো অসুবিধা নাই, কিংবা মানে শরম পাওয়ার কোনো কিছু আছে বলে মনে করতেছি না। তারা স্টিল টেবিল টপে আছে, ডমিনেটিংয়ে তারা একদম আছেই সেটা বলতে হবে। তবে তাদের এই ডমিনেশনটা অতি দ্রুত শ্রিঙ্ক করা দরকার, ডিলিট করা দরকার। এই জন্য বার্সা আগামী ম্যাচগুলাকে খুবই আহ, শক্তভাবে নিতে হবে। এখানে আমরা দেখতেছি যে বার্সা খেলবে আহ, অ্যাথলেটিক অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টে পরের ম্যাচটা, তারপরে চেলসির এগেনস্টে আছে, এরপরে আলাভেজের এগেনস্টে আবার খেলতে হবে। তো এই মাসে শেষের দিকে আমরা ইতিমধ্যেই চলে আসছি। শেষের 10 দিনে বার্সাকে 3টা ম্যাচ খেলতে হবে, একটা লা লিগার, সরি, 2টা লা লিগার, একটা চ্যাম্পিয়ন্স লিগের। তো 2টা লা লিগার হইলে এখানে 6টা পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। এই 6টা পয়েন্ট যদি নিয়ে নেওয়া যায়, আর রিয়াল তাদের ওই দিকে যদি তারা কোনোভাবে পয়েন্ট ড্রপ করে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বার্সা টেবিল টপে চলে না আসতে পারলেও অন্তপক্ষে লেভেল করে ফেলবে। 3টা পয়েন্টের ডিফারেন্স আছে, এটা কমিয়ে ফেলতে পারবে। তবে বার্সাকে উইন করতে হবে, অন্যদিকে রিয়াল তারা ড্রপ করতে হবে। রিয়ালও যদি উইন হয়, বার্সাও যদি উইন করে, তাহলে তো আসলে হবে না। এরা মানে তারা যদি উইন করে ফেলে, সেক্ষেত্রে পূর্ণ পয়েন্ট তো অ্যাড হবে, আহ, এখানে ডিফারেন্স থেকেই যাবে। আর পরের মাসের 2 তারিখে আছে ডিসেম্বরের 2 তারিখে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলা, যারা রিয়ালকে হারাইছিল লা লিগাতে এইবার। তো তারা ফর্মে আছে, আমরা প্রতিটা প্লেয়ারকে দেখতেছি তাদের টিমের তারা কিভাবে খেলতেছে। ওই ম্যাচটাতে আমরা পেদ্রিকে পেয়ে যাব আশা করতেছি, রাফিনহাকে পেয়ে যাব, এরা পুরোপুরি ফিট হয়ে যাবে বলে ধরতে পারি। তো এদের ইনক্লুশনের কারণে সিস্টেম বিল্ড আপ হবে, এবং হ্যান্সি ফ্লিক আরও ফ্রুটফুলি থিঙ্ক করতে পারবে। কোচিং ডিপার্টমেন্ট তারা খুবই ফ্লেক্সিবল ওয়েতে কাজ করতে পারবে। প্লেয়ারগুলা যখন এই ধরনের হাইলাইটেড প্লেয়ার বাইরে থাকতেছে, সেক্ষেত্রে অনেক ধরনের পরিকল্পনা আনা যায় না। এই ধরনের প্লেয়ার যদি ফিরে আসে, কিংবা হাতের কাছেই পাওয়া যায়, তারা যদি অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে অনেক ওয়াইডলি খুবই সহজে থিঙ্ক করা যায়। আমরা দেখতেছি যে এই 2টা প্লেয়ার না থাকার কারণে, যদিও পেদ্রিকে আমরা পাইছিলাম, এর আগে থেকে রাফিনহা নাই, তো না থাকার কারণে অপশন কমছে, জায়গা আহ, মানে জায়গা ছোটো হয়ে আসছে। পরিকল্পনা তো প্লেয়ার যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে তো পরিকল্পনাকে বড় করে দেখার কোনো সুযোগ থাকে না। যদি পেদ্রি এবং রাফিনহাই দুইটাকে আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে পেয়ে যাই, আশা করতেছি যে চেলসির এগেনস্টেই
পেয়ে যাব, তবে চেলসির এগেনস্টে পাইলে এদেরকে 100% ফিট অবস্থায়, 100% ফোকাসড অবস্থায় পাওয়ার সম্ভাবনা দেখতেছি না, কারণ তারা তো একদম লাস্ট স্টেজে আছে তাদের প্রসেসিংয়ের। লাস্ট স্টেজ থেকে এসেই খুবই স্পিডে ম্যাচ খেলতে পারবে, খুবই মানে তাদের স্বাভাবিক যে অবস্থাটা সেটা শতভাগ যে তুলে ধরতে পারবে সেটা আমি মনে করতেছি না। তো এইটার জন্য এই মাসে 3টা ম্যাচ স্টিল বাকি আছে শেষের দিকে 10 দিনে। এই 3টা ম্যাচেই যদি আমরা এদেরকে একটু দেখতে পাই কিছু কিছু সময় হলেও, বা তারা একটু স্বাভাবিকভাবে মাঠের মধ্যে থাকতেছে, সেক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারবো যে পরের মাসের স্টার্টিংয়েই তাদেরকে শতভাগ ফিট পাওয়ার সম্ভাবনা আসতেছে। তো এইটা আমরা ভাবতে পারবো। তো অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে পয়েন্ট বের করে নেওয়া অবশ্যই ইম্পর্ট্যান্ট। ওইটা কিন্তু টাফ। এরা রিয়াল মাদ্রিদকে হারাইছে, রিয়াল মাদ্রিদ এদের সাথে পয়েন্ট ড্রপ করার পরেও স্টিল মানে টেবিল টপে অবস্থান করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ 4-এ অবস্থান করতেছে 25 পয়েন্টস নিয়ে। তারা কিছু ম্যাচ হারছে যার কারণে তাদের এই অবস্থা। তারা হারছে বলতে একটা মাত্র হারছে, ড্র করছে চারটা, চারটা ড্র করার কারণে এখান থেকে কিন্তু 8টা পয়েন্ট পায় নাই, আর একটা লুজ করছে। তো 8 আর 3 11 পয়েন্ট তারা ড্রপ করছে। আমরা বার্সাকে দেখতেছি যে লুজ করছে 2টা, ড্র করছে একটা। ওই একটা ড্র করছিল, যেটা ড্র করছিল সেটা হচ্ছে আহ, সেভিয়ার আগে, সেভিয়া ম্যাচের আগে ওইটা ড্র করছিল, আর সেভিয়া ম্যাচে এসে লুজ করছে, রিয়ালের সাথে লুজ করছে, এই দুইটা লুজ হয়েছে। তো এটা তো বললাম 8টা পয়েন্ট বার্সা ড্রপ করছে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ 11টা পয়েন্ট, এদের ড্র করার সংখ্যা বেশি। অপরদিকে আমরা রিয়ালকে দেখতেছি একটা মাত্র লুজ করছে, একটা ড্র করছে। ড্র করছে তারা এই যে লাস্ট ম্যাচটা আছে ওইটা তারা ড্র করছে, যার কারণে তারা কিন্তু 2টা পয়েন্ট পায় নাই। আর যেটা হারছে সেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। তো তাদের একদম এখন পর্যন্ত তাদের যে ধারাবাহিকতা সেটা কিন্তু খুবই ক্লিয়ার, সেটা খুবই পরিষ্কার। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে বার্সা পূর্ণ শক্তি নিয়ে মাঠের মধ্যে নামবে, রাফিনহাকে পূর্ণ পূর্ণ শক্তিতে পাবে, পেদ্রিকে পূর্ণ ফিট পাবে এবং এদেরকে ব্যবহার করে পয়েন্ট বের করে নিবে। এটা হইতেছে গিয়ে এই মুহূর্তে সবথেকে বড় প্রেডিকশনের জায়গা, এবং আমরা এটাকে শক্তভাবে প্রেডিক্ট করতে পারি। আমরা কোনোভাবেই বলতে পারবো না চেলসির এগেইনস্টে পেদ্রি, রাফিনহা এদেরকে আমরা খুবই স্ট্রং অবস্থায় পাবো। এরা যদিও ব্যাক করতে পারে, পেদ্রিকে নিয়ে স্টিল আমরা দেখতেছি যে তার লেটেস্ট যে নিউজটা আছে, আগামী ম্যাচটাতে সে বাইরে থাকার সম্ভাবনা আছে, যেটা অ্যাথলেটিক বিলবাওয়ের এগেনস্টে বা অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টে। পরের ম্যাচটা চেলসির এগেনস্টে, ওইটাতে 25 নভেম্বর, ওইটাতে তাকে পাওয়ার সম্ভাবনা দেখা যাইতেছে। তো আমরা ধরতে পারি যে ওই ম্যাচটাতে রাফিনহা এবং পেদ্রি দুইটাকে স্কোয়াডে দেখতে পাবো। তবে তাদেরকে যে মাঠের মধ্যে খুবই ভালোভাবে পাওয়া যাবে, তারা মাঠের মধ্যে নামলেই শতভাগ পারফর্ম করে বের হয়ে আসবে, বা পারফর্ম পারফর্ম তারা করবে, এই ধরনের বিশ্বাস যে আমরা রাখবো সেই অবস্থায় তারা থাকবে না, খুবই স্বাভাবিক। চেলসির এগেনস্টে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে যাইতেছে, খুবই পাওয়ারফুল একটা ম্যাচ। এখানে যেমন 100% ফোকাসডের প্রয়োজন, ঠিক তেমনই ওই ধরনের প্লেয়ারের দরকার যারা লম্বা সময় থেকে কিংবা বিগত সময় থেকে খুবই ধারাবাহিকভাবে ট্রেনিং করে আসতেছে, তারা মাঠের সাথে খুবই মানে টাচিং অবস্থায় আছে। আমরা তো পেদ্রি, রাফিনহা এদেরকে বলতে পারবো না তারা বিগত সময় থেকে মাঠের সাথে খুবই টাচিং অবস্থায় আছে, তারা তো মানে বাইরে ছিল, এখন ইনক্লুশন তাদের ঘটতেছে। তো অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে যে ম্যাচটা আসতেছে নেক্সট মান্থে 2 তারিখে বা স্টার্টিংয়ে, তো ওইটাতে আমরা তাদেরকে হয়তো ফুল ফোকাস হিসাবে পেতে পারি। আহ, ওইখান থেকে পয়েন্ট বের করে নেওয়া খুবই দরকার হবে তাদেরকে ব্যবহার করে, যেহেতু তারা যখন আসতেছে কিংবা তাদেরকে কেন্দ্র করে যে প্রেডিকশনটা আমরা সাজাতে পারবো সেইটা সেই জায়গা থেকে যে মানে যেভাবে পয়েন্ট বের হয়ে আসে সেইটাই হইতেছে গিয়ে এই মুহূর্তে বলার মানে মূল উপাদান বা মূল কথা। চেলসির এগেনস্টে ম্যাচটাও খুবই ইম্পর্টেন্ট, ওইখান থেকে যদি পয়েন্ট বের করে বার্সা নিতে পারে দ্যাটস ফাইন। এখানে অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তারা খুবই ভালো শেপিংয়ের মধ্যে আছে, আমরা অবশ্যই মনে করব। হ্যান্সি ফ্লিক এবং কোচিং টিম তারা খুবই ভালো কাজ করতেছে।
তবে স্পিরিট আরও বাড়ানো দরকার, ডিফেন্সের উন্নতি দরকার, সেগুলো নিয়ে কথা হবে। এই মুহূর্তে মূল ফোকাস রাফিনহা এবং পেদ্রি এদের ফিরে আসার বিষয়ে। আমরা হয়তো এই মাসে যেই ম্যাচগুলো আসতেছে ওইগুলোতে তাদেরকে খুবই সাবলীলভাবে নাও পেতে পারি। রাফিনহা যদি আগামী ম্যাচটাতে ব্যাক করে তাহলে কিছু সময় হয়তো তাকে দেখতে পারি। আর এর পরের ম্যাচে চেলসির এগেনস্টে আমরা যদি পেদ্রিকে পাই দ্যাটস ফাইন। আলাভেজের এগেনস্টে যদি দুইটাকেই পাওয়া যায় তাহলে তো সেটা খাপে খাপ। আর পরের মাসের স্টার্টিংয়েই যদি পেদ্রি এবং পরের মাসের স্টার্টিংয়েই আশা করতেছি যে দুইটাকেই আমরা মানে পাওয়ার দিকেই আগাইতেছি যদি সব কিছু ঠিক থাকে। কারণ এরকম হইতে পারে যে প্লেয়ারটা ব্যাক করছে আবার নতুন সাফারিং শুরু হয়েছে, এরকম তো হয়, খুবই স্বাভাবিক। তো এটা যাতে না হয় সেটারই প্রত্যাশায় থাকলাম। যারা সাথে ছিলেন দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।